যে এখানে ছিল যেটা, সেটা ছিল তোমার আমরা একটা পি টাইপ আর একটা এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে আমরা কাজ করেছিলাম। তাহলে একই সিলিকনের একটা অর্ধপরিবাহী, তার মাঝখান দিয়ে আমরা তাকে সেপারেট করেছিলাম। সেপারেট করে আমরা এটাকে পি টাইপ করিয়েছিলাম আর এটাকে আমরা এন টাইপ করেছি। এই পি টাইপের ভিতরে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ মুক্ত হোল ছিল। এই মুক্ত হোল ছিল এখানে এরকম, সাথে সাথে এক একটা বাউন্ডেড ইলেকট্রন ছিল। এরকম বাউন্ডেড ইলেকট্রন ছিল। আবার তোমার এখানে মুক্ত হোল ছিল। এখানে আবার তার এগেনস্টে বাউন্ডেড ইলেকট্রন ছিল। আবার তোমার এখানে হয়তো মুক্ত হোল ছিল, বাউন্ডেড ইলেকট্রন ছিল, মুক্ত হোল ছিল, বাউন্ডেড ইলেকট্রন ছিল, মুক্ত হোল ছিল, বাউন্ডেড হয়তো ইলেকট্রন ছিল। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে তোমার হোল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। তার মানে এখানে আমরা 12টা অ্যালুমিনিয়ামের পরমাণু এর ভিতরে ঢুকাই দিই। এখানে এখানে তোমার এন টাইপ, এখানে তোমার পঞ্চযোজী যুক্ত করা হয়েছে। তাহলে এখানে তোমার মুক্ত ইলেকট্রন আছে 1, 2, 3, 4। তাহলে মুক্ত ইলেকট্রন থাকলে তার ফাঁকে ফাঁকে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ। আবার মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ, মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ, মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ। আবার পজিটিভ চার্জ, মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ, মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ, মুক্ত ইলেকট্রন। আবার মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ, মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ, মুক্ত ইলেকট্রন, পজিটিভ চার্জ, এরকম। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানেও 12টা ফসফরাস পরমাণু আমরা ঢুকাই। তাহলে খেয়াল করে দেখো, এখানে তো 12টা এরকম কোনো কথা নাই। এখানে কয়েক লক্ষ, কয়েক কোটি দেওয়া হয়। 1 গ্রাম দিলেই কয়েক হাজার কোটি তার ভিতরে অ্যালুমিনিয়ামের পরমাণু ঢুকে যায়। মূল কথা হলো, এটা যেহেতু একটা সিলিকনের বার, আমরা আগের দিনও বলেছি, এই সিলিকনের বারে বেসিক তার যে মুক্ত ইলেকট্রন যতগুলো ছিল ততগুলো মুক্ত হোলও ছিল। একটা সিলিকন বারে নরমাল অবস্থায় কক্ষ তাপমাত্রায় কিছু কিছু বন্ধন ভেঙে কিছু ইলেকট্রন মুক্ত হয়েছে, ততগুলো হোল হয়েছে, ইলেকট্রনও দৌড়াচ্ছে, হোলও দৌড়াচ্ছে। আমরা এর আগের দিনই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে এসেছি। সেগুলা কিন্তু এই স্ট্রাকচারের উপরে দেখানো হয় নাই, সেই কারণ সেখানে এই অংশটার ভিতরেও সেই সিলিকনের যতগুলো মুক্ত হোল, মুক্ত ইলেকট্রন আছে, এই অংশের ভিতরেও ততগুলো মুক্ত হোল, মুক্ত ইলেকট্রন আছে, সমান সমান, তাদেরকে দেখানো হয়। নতুন করে এখানে অ্যালুমিনিয়াম যুক্ত করে দেওয়ার ফলে মুক্ত হোলের সংখ্যা এখানে দেখানো হয়েছে 12টা। ফলে এই মুক্ত হোলের পাশে পাশে যে ইলেকট্রন গুলা, এই ইলেকট্রন গুলা তোমরা হয়তো অনেকে মনে করো যে এগুলো মুক্ত ইলেকট্রন, বাট এগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন না। এগুলো কি ইলেকট্রন? এগুলা বাউন্ডেড ইলেকট্রন। কি? ওই যে অ্যালুমিনিয়াম একটা হোল ছেড়েছিল, মানে ধনাত্মক চার্জ, একটা ধনাত্মক চার্জ চলে যাওয়া মানে কি? সে একটা ঋণাত্মক চার্জ অর্জন করে, সে নিজে নেগেটিভ হয়ে যায়। এবং অ্যালুমিনিয়াম যে নেগেটিভ হয়েছিল সে তো ওখানে স্থির, সে তো আর নড়াচড়া করে নাই। তার মানে যখনই অ্যালুমিনিয়াম একটা হোল ছাড়ে তখনই সে নিজে নেগেটিভ হয়ে যায়। তাহলে হোলটাকে মুক্ত করলো আর নিজে নেগেটিভ হয়ে গেল, তার নেগেটিভ চার্জটা এখানে কিন্তু বাউন্ডেড। তাহলে একটা হোল, তার ব্যাকগ্রাউন্ডে একটা বাউন্ডেড ইলেকট্রন, এটা থাকবে। তাই যদি 12টা অ্যালুমিনিয়াম 12টা হোল ছাড়ে, তার ব্যাকগ্রাউন্ডে 12টা
বাউন্ডেড ইলেকট্রন। এই ইলেকট্রন গুলাই বাউন্ডেড ইলেকট্রন, এগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন না। মুক্ত ইলেকট্রন এখানে দেখানো হয়নি। ওই সিলিকনের যেগুলো বেসিক ছিল, মূল যে সিলিকন খন্ডের উপর যেগুলো ছিল সেগুলো দেখানো হয়। দেখানো হয় নাই মানে কি, তাহলে কি এই স্ট্রাকচারে কাজ করবে না? নাই, অবশ্যই আছে। তাহলে যদি সেখানে সিলিকন বারের উপরে মুক্ত ইলেকট্রন থাকে 6টা আর মুক্ত হোল থাকে 6টা, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের কারণে হোল আসছে হইলো এখানে 12টা, আর ওই সিলিকনের মূল খন্ডের আছে 6টা, 12 আর 6 18, আর এগুলো সব বাউন্ডেড ইলেকট্রন। আর মুক্ত ইলেকট্রন হইল ওই যে 6টা হোলের আগে 6টা ইলেকট্রন ছিল, সেই 6টা, আর কোনো মুক্ত ইলেকট্রন এখানে আসতে পারতেছে না, এটা কিন্তু মুক্ত ইলেকট্রন না। তাহলে এই অংশের ভিতরে মুক্ত ইলেকট্রনও আছে, এই অংশের ভিতরে মুক্ত হোলও আছে। তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা কম, মুক্ত হোলের সংখ্যা বেশি। মুক্ত হোলের সংখ্যা বেশি কতটা? ওই 12টা। এইটাই এখানে দেখানো হয়েছে। কিন্তু ওভারঅল যদি আমি এই খন্ডের যদি বলি, এই ব্যাকগ্রাউন্ডে আমি যেভাবে আরবিটরি ধরছি তাতে যদি আমি বলি, তাতে আমি বলবো যে এখানে মুক্ত হোল আছে 18টা আর মুক্ত ইলেকট্রন আছে 6টা। তাদের এখানে দেখা যাক বা না যাক টোটাল, কিন্তু ওই যে সমান সমান 6টা হোল 6টা ইলেকট্রন, মুক্ত 6টা হোল মুক্ত 6টা ইলেকট্রন, তাদেরকে সাইড করে রেখে এইগুলো এখানে শো করানো হয়েছে। তারা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে, ব্যাকগ্রাউন্ডে আছে বলতে কি তারা এখানেই সমান ভূমিকা পালন করে এই হোলের সাথে। একইভাবে এখানেও তোমার যখন ফসফরাস যুক্ত করে দেওয়া হয় তখন ফসফরাসের আউটার শেল থেকে এক একটা ইলেকট্রন চলে আসে এই সিলিকন খন্ডে। যখনই সে একটা নেগেটিভ চার্জ ছেড়ে দেয়, নিজে একটা পজিটিভ চার্জ। তাই যদি 12টা ফসফরাস 12টা নেগেটিভ চার্জ ছেড়ে দেয়, তাহলে সেখানে 12টা পজিটিভ চার্জ তৈরি হয়। তাই পজিটিভ চার্জ গুলো হোল না, ওই ফসফরাসের ওইখানে সেগুলো বাউন্ডেড পজিটিভ চার্জ। এই হলো বাউন্ডেড পজিটিভ চার্জ, বাউন্ডেড বাউন্ড করা হয়েছে। আর এই ইলেকট্রন গুলো মুক্ত, এরা চলাচল করে। এগুলো হলো ফসফরাস যুক্ত করার পরে। কিন্তু এই যে মূল খণ্ডে ওই যে আমরা বলেছিলাম 6টা মুক্ত ইলেকট্রন আর 6টা হোল, তা তো আছি। তাহলে মোট যদি সংখ্যা হিসাব করি, তাহলে এখানে 12টা মুক্ত ইলেকট্রন আর ওই যে 6টা সিলিকনের, মোট 18টা মুক্ত ইলেকট্রন। আর হোলের সংখ্যা হইলো ওই যে 6টার আগে যে 6টা হোল ছিল সেই 6টা হোল, এরা কিন্তু হোল। তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, হোলের সংখ্যা কম। তাহলে এখানে মেজর চার্জ ক্যারিয়ার হইলো মুক্ত ইলেকট্রন আর মাইনর চার্জ ক্যারিয়ার হইলো হোল। হোল যে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না তা কিন্তু না, করবে, কিন্তু তারা সংখ্যায়। আর এখানেও তোমার এই যে হোল বেশি সংখ্যায়, তাই সে মেজর চার্জ ক্যারিয়ার। আর মাইনর চার্জ ক্যারিয়ার হইলো এখানে ইলেকট্রন। তারা কিন্তু ওই যে কোন ইলেকট্রন, ওই যে সিলিকনের বেসিক সিলিকন, মূল যে অর্ধপরিবাহীটা সিলিকন খন্ডের, সিলিকন খন্ড যেটা নিচে সেই সিলিকনের তৈরি, এটা অর্ধপরিবাহী। সুতরাং সিলিকনের যতগুলো মুক্ত ইলেকট্রন ছিল সেগুলাই এখানে মাইনর চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে। কিন্তু সিলিকনের যতগুলো মুক্ত হোল ছিল সেই হোলগুলার কিছু অংশ এই মানে হোলগুলোর সাথে এই হোলগুলো যুক্ত হোলের সংখ্যাটা বাড়ে, ফলে মেজর চার্জ ক্যারিয়ার হিসেবে হোল কাজ। তাহলে এইটা পর্যন্ত আমরা গতদিন কিন্তু দেখিয়েছি। একে যদি আমরা এখন সার্কিটের সাথে যুক্ত করি, এখানে যদি তাকে আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করে এখানে আমি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে যদি আমি যুক্ত করে দিই, তাহলে এখানে কি হয় ঘটনা? এখানে ঘটনাটা কি হয়? তাহলে ঘটনাটা কি হবে? এই তামান্না আক্তার কে, তুমি মিউট করো। তাহলে এখানে এখানে হবে হইলো তখন খেয়াল করে দেখো যে এইখানে পজিটিভ আর এখানে নেগেটিভ। তাহলে একটা ব্যাটারির সাথে, এটা তো ব্যাটারি আছে মনে করো 5 ভোল্ট, ব্যাটারি সবসময় একটা শক্তি দেয়, শক্তির কারণে ইলেকট্রন এখান থেকে দৌড় দিয়ে এখানে যায়, ইলেকট্রন যায়। ও তার আগে একটু কথা, আর একটা কথা বলতে হবে। তার আগে একটা জিনিস দেখো, এটা কানেকশন করার আগে এইটা যখন এই ডিভাইসটা যখন আমরা এখানে ছেড়ে দিই, আমরা গতদিনও বলছি, আমরা যখন এভাবে রাখি তখন রুম টেম্পারেচারে এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। কিরকম? তোমার এখানে তারা তো সব
সঙ্গী নিয়ে থাকে, পার্টনার নিয়ে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই যে জোড়া, এই জোড়া তুমি যদি এখানে একটু চিন্তা করো, এখানে যদি তার একটা অংশ চিন্তা করো, তাহলে তুমি দেখো এখানে তারা এক জোড়া। এখন আবার মনে করো না যে তারা নিষ্ক্রিয় হয়ে থাকে। হ্যাঁ, তাদের ভিতরে একটা ভাব সাব আছে, কিন্তু এরা নিষ্ক্রিয় হয়ে থাকে না। এ যেহেতু বাউন্ডেড, এটা মুক্ত, এদের মধ্যে কিছু একটা প্রভাব কাজ করে, আকর্ষণ আকর্ষণ, কাছে থাকার প্রভাব কাজ করে, কাছে থাকার প্রভাব, কাছে থাকার প্রভাব। এখানেও তুমি যখন এই জোড়াটা চিন্তা করবা, এখানেও যদি এরকম একটা চিন্তা করো যে এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এখানেও তাদের কাছাকাছি থাকার একটা ভাব আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই অংশটার মধ্যে, এই সাইডের মধ্যে, পি টাইপের মধ্যে প্রচুর পরিমাণে তোমার হোল থাকে, হোলের প্রাধান্যটা বেশি। আর এন টাইপের মধ্যে ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের প্রাধান্য বেশি, মানে হোলের সংখ্যা কম। তাহলে এই অংশটার মধ্যে যেহেতু হোলের চাপ বেশি, এখানে হোলের চাপ কম, ব্যাপন প্রক্রিয়ায় এখান থেকে কিছু হোল এদিকে দৌড় শুরু করে আসার চেষ্টা করবে এই এন টাইপ থেকে পি টাইপের, এই ব্যাপন প্রক্রিয়া। যখনই এভাবে ডিভাইসটা তৈরি করা হয়, একটা অর্ধবাহী পরিবাহী তৈরি করে দেওয়া হয় অবিশুদ্ধ, এবং সেটাকে বলা হয় ডায়োড। এই ডায়োড যখন আমরা রেখে দিই, তখন এখান থেকে কিছু হোল এর ভিতরে ঢুকে। তাহলে প্রথম জোড়া ভেঙে প্রথম জোড়ার হোল এখানে ঢুকে। একইভাবে আমরা বলি এখানেরও প্রথম জোড়ার ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন এখানে বেশি, এখানে কম, তাহলে ইলেকট্রন এখানে ঢুকবে। আলটিমেটলি কি, এই হোল আর এই ইলেকট্রন, এরা যেহেতু হোলটা মুক্ত আর ইলেকট্রনটাও মুক্ত, এরা পরস্পরকে পেয়ে একদম নিউট্রাল হয়ে যায়। তার মানে এদের আর কোনো অস্তিত্বই থাকবে, দুই ক্ষেত্র থেকেই নাই। আলটিমেটলি যখনই ওই ব্যাপন প্রক্রিয়ায় আদান প্রদানটা শুরু হইলো, তখন ওদের ক্ষতি হইলো, পার্টনার হারা হইলো, তারা সঙ্গী হারা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এখন একইভাবে তোমার এইখানের যে, এইটার যে তোমার হোল আর এখানের যে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, তারা আবার নিষ্ক্রিয় করে। এখানের যে হোল, এখানের যে মুক্ত ইলেকট্রন নিষ্ক্রিয় করে। তাহলে এখানে কি হয়ে গেল, স্টান, এখানে কিছু ওই বাউন্ডেড নেগেটিভ চার্জ দাঁড়াই গেল, আর এখানে কিছু বাউন্ডেড পজিটিভ চার্জ অ্যাক্টিভ হয়ে গেল, দাঁড়াই গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এখন তারা খুব, আগে তো ওর সাথে একটা কেমন নিষ্ক্রিয় নিষ্ক্রিয় অবস্থায় পড়েছিল, ও নাই, সরে গেছে, এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর যখন এর পরের লেয়ার থেকে কোনো হোল এখানে ঢুকবে, আবার হোল ঢুকে, এই হোল ওর হয়তো সে কিছুটা একটা হালকা একটা আকর্ষণ, তার কাছে আসার একটা প্রভাব সে পাবে, অনুভূতি পাবে। কিন্তু এটা যেহেতু স্ট্রংলি দাঁড়িয়ে আছে, ওই পজিটিভ চার্জ, হোল তো পজিটিভ, ওর কারণে সে এর থেকেও বেশি একটা বিকর্ষণ অনুভব করে, এর থেকে যতটা আকর্ষণ অনুভব করে তার থেকে বেশি বিকর্ষণ অনুভব। ফলে এই সেকেন্ড ধাপের কোন হোল এখানে আর ঢুকতে পারবে না। এই বিচ্ছিন্নবাদী বাউন্ডেড পজিটিভ চার্জ গুলোর কারণ অ্যাক্টিভ হয়ে গেছে, পজিটিভ ধর্মী অবস্থা এখানে সৃষ্টি হয়ে গেছে, আর এখানে নেগেটিভ ধর্মী। এই নেগেটিভ ধর্মীর কারণে এখান থেকে আর কোনো নেগেটিভ চার্জ পাস করে আসতে পারে। ফলে এই দুই জায়গার ভিতরে এখানে একটা বাধা সৃষ্টি হয়ে থাকে, যেটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার, বিভব লেয়ার। ওই অবস্থায় কক্ষ তাপমাত্রায় থাকে। এখন যদি তাদেরকে সার্কিটে যুক্ত করা হয় এইটাকে, এবং এই পি টাইপকে যদি এখানে ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত করে দেওয়া হয়, তাহলে পি টাইপ পজিটিভের, এন টাইপ নেগেটিভের সাথে, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, এইভাবে যুক্ত করে দিলে এই ধরনের সংযোগকে বলা হয় সম্মুখী যোগ। আর যদি এখানে নেগেটিভ থাকতো, ব্যাটারি নেগেটিভের সাথে পজিটিভ, আর এখানেও তোমার নেগেটিভের সাথে, এখানে নেগেটিভের সাথে তোমার পজিটিভ, আর এইখানে যদি পজিটিভ হইতো, এটা নেগেটিভ হয়ে গেলে এটা পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, মানে বিপরীত পোলগুলো যদি যুক্ত হইতো এখানে, তখন সেটাকে বলা হইতো বিমুখী যোগ। এই জন্য সার্কিটে দুই ভাবে তাকে যুক্ত করা হয়, এই সংযোগের উপর ভিত্তি করে
সেই দুই সংযোগটাকে দুইটা নাম দেওয়া হয়, একটা সম্মুখী যোগ আর একটা বিমুখী যোগ। এভাবে যুক্ত করার ক্ষেত্রে কি বলা হয়? যোগ মানে বায়াস, বায়াসিং। এজন্য যখন তারা সম 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 জাতীয় অংশগুলো মানে পোলগুলো যুক্ত করা হয় তখন তাদেরকে বলা হয় ফরওয়ার্ডিং বায়াস। আর যখন উল্টো উল্টো প্রান্তগুলো যুক্ত করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় রিভার্স বায়াস, বিমুখী যোগ। তাহলে এখন যখন ফরওয়ার্ড বায়াস হয় তখন কি হয়? ফরওয়ার্ড বায়াস হলে এই পজিটিভের কারণে এরা তো বাউন্ডেড ইলেকট্রন, এরা চলাচল করতে পারে। মনে করুন আবার এই ইলেকট্রন গুলা এই পজিটিভের কারণে, আকর্ষণের কারণে এখান থেকে দৌড় দিয়ে এখানে আসবে না, এরা বাউন্ডেড, এরা চলাচল করতে পারে না। তাহলে পজিটিভ হলো পজিটিভ, ফলে ও কেমন জানি পিছন থেকে একটা চাপ ফিল করে এদিকে যাওয়ার। আবার এখানে নেগেটিভ, এই বাউন্ডেড পজিটিভ কিন্তু এর মধ্যে দিয়ে এদিকে আসবে, এই নেগেটিভ এখানে এসে এখানেও একটা সে চাপ ফিল করে এদিকে, ফলে এদিকে যাওয়ার একটা চাপ ফিল করে, অনুভব করে। এবং এখানে ভোল্টেজ যত বাড়ায় তত বেশি অনুভব করে। ফলে এরকম বিপরীত দিক থেকে যখন দুইজনকে ধাক্কা দেওয়া হয়, তোমরা যদি দুইজন লোক দাঁড়ানো আছে, ওর পিছন থেকে ওকে, ওর পিছন থেকে ওকে ধাক্কা দাও, তাহলে তাদের মুখোমুখি হওয়ার বা কাছাকাছি আসার প্রবণতা অনেক গুণ বেড়েছে। তখন এখান থেকে এদিকে হোল আর এখান থেকে এদিকে মুক্ত ইলেকট্রন দৌড়দৌড়ি শুরু করে। কারণ দৌড়দৌড়ি না করা পর্যন্ত কোনো সার্কিট সম্পন্ন হয় না। এটা যদি আমরা কোনো একটা মোবাইল বা কোনো একটা কম্পিউটার বা কোনো একটা টেলিভিশন এর মধ্যে যদি সেট করে দিই, সে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। কারণ একটা সার্কিট কখন অ্যাক্টিভ হয়? যখন ইলেকট্রনটা এখান থেকে যে এখানে যে টোটাল পথ ঘুরে এখান থেকে যে আবার এখানে আসে, ফুল অ্যাক্টিভ থাকে। এখানে যদি বাধাই থাকে, ইলেকট্রন যদি এখান থেকে পাস করতে না পারে, তাহলে তো হবে না। তাহলে এই জন্য এদিক থেকে প্রেসার দিয়ে এই জায়গাটাকে ভেঙে দিয়ে এই ইলেকট্রন এখান থেকে যে এই দিকে চলে আসে, ফলে তার উল্টো দিকে কারেন্ট, আর হোল গুলা সব এই দিক থেকে এদিকে যে এই দিকে চলে আসে, ফলে হোল যেদিকে যায় সেদিকে কারেন্ট, তাই কারেন্ট কিন্তু একদিকেই যাচ্ছে। আবার মনে করো না, হোল একদিকে ইলেকট্রন একদিকে যাচ্ছে, তাহলে কারেন্টও বিপরীত দিকে চলতেছে, এইদিকে আবার এইদিকে না। যেদিকে কারেন্ট যায়, ইলেকট্রন যায়, তার উল্টো দিকে কারেন্ট, আর যেদিকে হোল যায় তার দিকে কারেন্ট। তাই হোল এদিকে যাচ্ছে, এদিকে কারেন্ট, আর ইলেকট্রন এদিকে আসতেছে, তার উল্টো দিকে কারেন্ট। তার মানে কারেন্টের অভিমুখ একই। এভাবে বর্তনীতে তড়িৎ প্রবাহ, এটাকে বলা হয় সমীকরণ। এই অবস্থার যদি আমরা লেখচিত্রটা দেখি, লেখচিত্র তার হওয়া উচিত এরকম। এখানে তো যদি আমি নেই ভোল্টেজ ইন ভোল্ট, আর এদিকে নিলাম কারেন্ট আই, সেটা হলো অ্যাম্পিয়ার এককে নিলাম, মাইক্রো অ্যাম্পিয়ার। এদিকে কারেন্ট, তাহলে এদিকেও ভোল্টেজ, এদিকে কারেন্ট, এই হলো বিষয়। তাই তুমি এইখানে দেখো, এই বিভব পরিচিতে একটা শক্তি নিয়ে হইছে। মনে করো বিভব প্রাচীরের এখানে শক্তি হলো 0.5 জুল বা ভোল্ট, যেভাবে ধরো। তাহলে এখানে 5 ভোল্ট এর উপরে প্রভাব বিস্তার করবে। এই 5 ভোল্টের প্রথম 0.5 ভোল্ট লস হবে, এইটাকে ভাঙবে। তাহলে যখন এখানে ভোল্টেজ 0 থেকে আস্তে আস্তে বাড়াতে থাকবো, 0.5 পর্যন্ত দেখা যাবে কোনো কারেন্ট যাবে, কারণ ও ওইটাকে ভাঙবে। তারপরে যে ভোল্টেজ দিব, যেহেতু আর বাধা নাই, তারপরে এখানে হোল আর ইলেকট্রন আদান প্রদান করবে, কারেন্টের পরিমাণ বাড়তে থাকে। তাহলে এখানে যদি 0.5, 1, তারপর এখানে যদি হয় তোমার 1.5, 2, 2.5, 3 এরকম যদি হয়, তাহলে তোমার এই বিভব বাড়তেছে 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 বাড়তেছে, কারেন্ট বাড়তেছে না। কারণ এই বিভব 0.5 পর্যন্ত, 0.1, 0.2, 0.3 এই বিভব শুধু এই প্রাচীর ভাঙবে। এরপরে যখন যত বিভব তত বেশি তাদের চলাচল, তত বেশি কারেন্ট। তাহলে এরপরে যত বিভব বাড়তে থাকে, আস্তে 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 এসে এরকমের লেখচিত্র দেখা যায়, এরকমের বাড়তে। তাহলে এই অংশে, এই যে অংশে কারেন্ট বাড়ে না,
এইটা কি মূলত? এটাই হলো কিন্তু ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ। ডিপ্লেশন লেয়ার। এরপরে তোমরা যদি কেউ পড়ে থাকো, ওখানে পড়েছো যে এই পর্যায়ে এসে কারেন্টটা হঠাৎ করে একদম এখান থেকে লম্ব হয়ে যায়, মানে এমন ভাবে বাড়ে, খুব দ্রুত বাড়ে, তখন আর ভোল্টেজ অত বেশি বাড়ানো দরকার হয় না, প্রচন্ড রকম কারেন্ট চলাচল করে, ওটাকে বলা হয় নি ভোল্টেজ। তাহলে যেই পজিশন থেকে ভোল্টেজের যে মানের জন্য কারেন্টটা খুব বেশি পরিমাণে প্রবাহিত হয়, দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আমি একটা এখান থেকে লম্বটা নিই, হয়তো বা এটা হলো 3, এটা হলো 3.5, এই 3.5 ভোল্টের জন্য প্রচন্ড রকম কারেন্ট প্রবাহিত হচ্ছে এইখানে। এই যে কারেন্ট, এটা হলো 1 2 3 1 2 3 4, এভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন এখন তুমি খেয়াল করে দেখো যে যদি এই যে অবস্থা, এই পয়েন্ট থেকে কারেন্টের পরিমাণ খুব দ্রুত বাড়তেছে, যেটাকে আমরা বলতেছি নি ভোল্টেজ, হাঁটুর মতো, নিয়ের মতো অবস্থা, তার লেখচিত্র এই। এখন ভিমুখী ঝোঁকটা, যদি কোনোভাবে এটাকে আমি উল্টাই, এটাকে যদি উল্টাইয়া আমি যদি এটাকে আমি যদি রিভার্স করি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে কি হয়? এই নেগেটিভ ভোল্টেজ প্রান্ত এর সাথে দেওয়ার কারণে এখানের যে ইলেকট্রন, এগুলো তো তোমার বাউন্ডেড ইলেকট্রন, চলাচলের সুযোগ পাবে না। এই যে হোল, এই দিকে যাওয়ার প্রবণতা পাবেন। এই হোলগুলা এই ইলেকট্রনের কারণে কেমন একটা আকর্ষণ ফিল করবে, ফলে ইলেকট্রন গুলো সব একদিকে এসে জড়ো হবে। আবার এখানে পজিটিভের কারণে এখানে তোমার এই যে পজিটিভ গুলা, বাউন্ডেড পজিটিভ, এরা আসবে না, বাট ইলেকট্রন গুলা কেমন যেন একটা আকর্ষণ আকর্ষণ অনুভব করে, ইলেকট্রন গুলা সব এদিকে চলে আসার চেষ্টা করে। তাহলে যতই এদিকে আসবে, হয়তোবা এরকমের এরকমের এই স্তরটা, মাঝখানে এই লেয়ারটা এরকম বেড়ে যায়। ফলে দেখা যাচ্ছে যে আগে হোল ইলেকট্রন যে জায়গায় ছিল তার থেকে অনেক কম জায়গায় আইসা চাপাচাপি করে অবস্থান করতেছে, আর এখানে ইলেকট্রন হোল যে জায়গায় ছিল চাপাচাপি করে অবস্থান করতেছে, ইলেকট্রন গুলো দৌড়ে কিন্তু এদিকে আসবে না, আর হোল গুলো দৌড়ে কিন্তু এদিকে আসবে না। তোমাদের হয়তো অনেকের ধারণা যে চাপাচাপি করা দরকার কি, যত সংখ্যা থাকবে ইলেকট্রন গুলো দৌড়ে এখানে আসবে, এখান থেকে ইলেকট্রন সরে জায়গা কমাই দিবে, তাতে সার্কিট পূর্ণ হয় না, কোনো লাভ নাই। যেখানে কোনো সার্কিট পূর্ণ হয় না, কারেন্ট এত বোকা না, সেখানে সে দৌড়াবে। ঠিক আছে, আমরা ইসি দেখবো একমুখী হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ারে যে কারেন্ট আগেই তার পথ ঠিক করে নেয়। আমরা ইসেও দেখেছি যে কারেন্ট আগেই তার পথটা ঠিক করে নেয়। এভাবে ইলেকট্রন যদি এখানে আসে, এখান থেকে হলে এখানে আসে, তাতে কিছুই যায় আসে না, তাতে সার্কিট পূর্ণ হয় না, এবং ও কিন্তু কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকে না, সে কিন্তু ইনঅ্যাক্টিভ, তার ভিতর দিয়ে কোনো কারেন্ট চলাচল করে না। তাহলে এই ডায়োড যদি এই অবস্থায় তুমি কোনো একটা মোবাইলের ভিতর ব্যবহার করো, তখন এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট টানতে হবে না, ওই মোবাইলই আসছে। আর তোমার যদি এটা অ্যাক্টিভ হইতে হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে যে পুরো পথ ঘুরে আবার এখানে, কিন্তু পারছে না তো, ইলেকট্রন বাধা। তাহলে এরকমের সংকুচিত হয়ে হয়ে এরা একটা ছোট জায়গায়, এরা একটা ছোট জায়গায় এসে জড়ো হয়। একটা ইলাস্টিক তোমরা যদি টানো, ব্যাটারিতে একটা ক্ষমতা আছে যে আর কতটুক সহ্য করতে পারে, টানলা ছেড়ে দিলে আসলো, টানতে 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 তুমি সীমানা বাড়াই, মানে সীমানা স্থিতিস্থাপক সীমানা অতিক্রম করবে, তারপরে ছেড়ে দিলে আগের অবস্থানে আসে না, সে কি করে, সেখানে প্রসারিতই হচ্ছে, আরো টানতেছে, একটা পর্যায়ে সে ছিঁড়েই যায়। তাই ছিঁড়ে গেল, এই যে প্রসারিত হইলো, তাহলে তোমার কি আর সেটা যে পদার্থ ইলাস্টিক ধর্ম, সে কি আর বজায় রাখছে? পুরাই বিচ্যুত হয়ে গেছে, পুরাই সে নষ্ট হয়ে গেছে। এখানেও কথা হয়েছে, এই যে ডিপ্লেশন লেয়ার, বিভক্ত রাশি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এটা কতক্ষণ পর্যন্ত আর বাড়তেছে?
একটা পর্যায়ে কি হয় আর বাড়া সম্ভব না, এইভাবে জাতাজাতি করে গাদাগাদি করে থাকাটা আর সম্ভব, ঠিক আছে। প্রচন্ড রকম একটা ফোর্স ক্রিয়েট হয়ে দেখা যাচ্ছে এই ডিপ্লেশন লেয়ারটা পুরো ভেঙে যায়। যখনই ভেঙে যায় তখন এই যে সংকুচিত ইলেকট্রন খুব দ্রুত এদিকে আর এইদিকে সংকুচিত, মানে হোল এইদিকে আর এদিকে সংকুচিত ইলেকট্রন, এই যে মুক্ত ইলেকট্রন সব এইদিকে খুব দ্রুত চলে আসে। ফলে এর মধ্য দিয়ে কি হয়, এই যে ইলেকট্রন প্রচন্ড আকারে সব এদিকে চলে আসে, এদিকে কিন্তু চলে আসে। এভাবে যে পুরো সার্কিট ফিলাপ, পুরো সার্কিট হোল কি করতেছে, হোল কিন্তু এই দিকে দৌড়াচ্ছে। তাহলে এখানে একটা পরিপূর্ণ তখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে পরিপূর্ণ একটা সার্কিটে রূপান্তর। তাহলে ওই যে বিশাল একটা বাধা সৃষ্টি করে রাখা, এটা কি বলা হয়, রিভার্স বায়াস। এরপরে একটা পর্যায়ে কারেন্ট চলাচল করে, সেটা অনেক পরে অনেক বেশি ভোল্টেজ দিতে হয়, তারপরে সেটা একটি, তাহলে ওর যদি কারেন্টের ফ্লো এবং ঘটনাটা যদি আমরা এখানে দেখি, তাহলে সেটা কি দেখি, যে এখানে তুমি ভোল্টেজ বাড়াচ্ছ কিন্তু কারেন্ট বাড়তেছে না, কোনো কারেন্ট বাড়তেছে না। তাহলে এরকম 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 তোমার যাচ্ছে 1 2 3 4 5, এখানে ভোল্টেজ বাড়তেছে, কারেন্ট বাড়ে না, হঠাৎ করে এসে প্রচন্ড রকম কারেন্ট চলাচল শুরু। যেখান থেকে হঠাৎ করে কারেন্টটা চলাচলটা প্রচন্ড বেড়ে যায়, যে ভোল্টেজের কারণে এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। আর যেখানে এখানে কারেন্টটা খুব দ্রুত উপরে উঠে যায়, এটাকে বলা হয় নি ভোল্টেজ, আর এটাকে বলা হয় ব্রেকডাউন। এখন কথা হয়েছে, বাস্তবে যে এই লেখচিত্রটা এরকম না, লেখচিত্রটা বাস্তবে যখন আমরা অঙ্কন করি তখন লেখচিত্রটা হয় হলো এরকম। এই দুইটার মধ্যে পার্থক্য, একই জিনিস আছে। তাহলে এখানে যে ব্রেকডাউন ভোল্টেজ, এটা বিজ্ঞানী জেনার অবজার্ভ করছে, এজন্য এটাকে জেনার ভোল্টেজও বলা হয়। আর এই ঘটনাটাকে জেনার ক্রিয়া বলে। অনেক সময় জেনার ক্রিয়া কি ব্যাখ্যা করতে বলে অ্যাসাইনমেন্টে কোশ্চেনে, এইখান থেকে কিন্তু এই লেখচিত্র থেকে কিন্তু এখানে সৃজনশীল কোশ্চেন এবং এই লেখচিত্রের বৈশিষ্ট্য অ্যানালাইসিস করতে। তাহলে এখানে এক্সাক্ট হওয়া উচিত এরকম, কিন্তু আসলে বাস্তবে এরকম। এখন এরকম কেন, তোমার এখান থেকে ভোল্টেজ বাড়লো হঠাৎ করে, মনে করো এইখানে এইটা হলো তোমার 4.5 ভোল্ট, এর জন্য হঠাৎ করে বাড়লো। তাহলে এর আগে যে তোমার ভোল্টেজ, তুমি ভোল্টেজ বাড়াচ্ছ কিন্তু কোনো কারেন্ট তো যাচ্ছে না ওর মধ্যে দিয়ে, তারপরেও কিছু কারেন্ট যায়। কিরকম যায়, তুমি যদি মনে করো কোনো একটা জায়গায় বাঁধ দাও, বাঁধ মানে বান্দা, ছোট সময় কি করছো না, মাছ টাছ ধরছো না, ব্যারের পানি শেষ করে তারপরে মাছ ধরছো না, বাদ দিয়ে এক পাশের পানি আর এক পাশে নিয়ে শুকনো করে সেখানে যে মাছটা আছে টোকাই নিয়ে আসে। ওখানে এই বাদ দিয়ে তুমি যখন পানিটা পুরো শুতে, মানে এক পাশে পানি আর এক পাশে দিয়ে রাখো, তুমি বাদটা যদি কেটে না দাও বা ভেঙে না দাও, পানি থাকলো, তুমি যদি একদিন রাখো, পরের দিন এসে তুমি দেখবা যে ওখানে কিছু পানি জমা হয়েছে। এই পানি আসতে কোথায়, আমি বলতে পারো যে এ পাশে যে কাদা ঠাদা ছিল তার ভিতরে কিছু পানির অণু ছিল, পরবর্তীতে সেগুলো বের হয়ে জমা হয়েছে, তাতে অত পানি হয় না। মূলত অন্য পাশে যে পানি রাখা হয়েছে ওই বাঁধের ভিতর থেকে, ওর ভিতর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ছিল, পানিটা হালকা হালকা করে এসে এখানে কিছুটা জমা হয়েছে। তুমি যতই বাদ দাও, তুমি ওই ঘটনাটাকে কিন্তু তুমি বিরত রাখতে পারবে ওর ভিতরে। ওটা তুমি যখন কাজ করছো, মাছ ধরছো, তখনও আসে, হয়তো অত বেশি পানি আসে নাই, যার কারণে তোমার অতটা ক্ষতি করতে পারে, তুমি তার ফলোটা অতটা বুঝতে পারো। কিন্তু এইখানে
এইখানে যখন লেয়ার বাড়তে থাকে, ওই যে সিলিকন খণ্ডে এরা তো এই অপদ্রব্য দেওয়ার ফলে হয়েছে সিলিকন খণ্ডেও কিছু যে মুক্ত ইলেকট্রন মুক্ত হোল ছিল, এরা তো এদের সাথে মিলেমিশে ছিল। এখানে কিছু হোল আর কিছু ইলেকট্রন অবাধে ওই ফাঁক ফোকর দিয়ে অনবরত তারা চলাচল, এবং সেটা খুব কম, খুবই সামান্য করে। ফলে তোমার এখানে দিয়ে দিয়ে তোমার আস্তে আস্তে বাড়তেছে লেয়ার, এরকম বাড়ে, কিন্তু এই ফাঁকে বেশ কিছু হোল এদিকে আর বেশ কিছু ইলেকট্রন এদিকে আর বেশ কিছু হোল এইদিকে হয়তো যাতায়াত করে ফেলছে, সেটা হয়তো সংখ্যায় খুব কম। ফলে সেখানে খুব সামান্য পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো করছে। তাই তুমি যত বিভব বাড়াচ্ছ, ডিপ্লেশন লেয়ার বাড়তেছে, ওই যে সামান্য চলাচল তাদের কারণে সামান্য কারেন্ট বৃদ্ধি পায়। তাহলে কারেন্টের সেই যে বৃদ্ধি, এইটাই এভাবে দেখানো। এই জন্য তোমার এইদিকে কার্ভ টানা মানে কি, এইদিকে তো কারেন্ট, তার মানে কারেন্ট কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বাড়তেছে। এটা কি ওই কারণ। তাহলে ওই যে কারেন্ট, ওটাকে বলা হয় লিকেজ কারেন্ট বা ক্ষরণ কারেন্ট। তোমরা যদি কেউ পড়ে থাকো, এই শব্দটা এখানে পেয়েছো, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা কিন্তু সঙ্গে আসে যে লিকেজ কারেন্ট বা ক্ষরণ কারেন্ট কি। যখন ডিপ্লেশন লেয়ারের প্রাচীর বাড়ানো হয় বা ডিপ্লেশন লেয়ার যে ভাঙ্গে, তার আগে ভাঙ্গার আগে কিছু হোল আর কিছু ইলেকট্রন, খুব সামান্য সংখ্যক হোল আর সামান্য সংখ্যক ইলেকট্রন অবাধে বা মুক্তভাবে চলাচল করতে পারে। ফলে তাদের চলাচলের কারণে যে কারেন্টটা সৃষ্টি হয়, তাদেরকে আমরা ক্ষরণ কারেন্ট বা লিকেজ কারেন্ট বলি, যেটা তোমার রিভার্স বায়াসের সময় বেশি ধরা পড়ে। ফরওয়ার্ড বায়াসের সময় অত ধরা পড়ে না, কারণ ফরওয়ার্ড বায়াসের প্রাচীরটা মুহূর্তের মধ্যেই ভেঙে যায়, সেটা দুই বিপরীত দিক থেকে চাপ করার কারণে মুহূর্তের মধ্যেই ভেঙে যায়। আর রিভার্স বায়াসে কি হয়, আস্তে 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 গ্যাপ বাড়তে থাকে, এটা অনেক সময় ধরে বাড়ে। ফলে অনেক বেশ সময় ধরে এর ভিতর থেকে তোমার মূলত এই কিছু মুক্ত ইলেকট্রন আর কিছু হোল অবাধে চলাচল করে, ফলে ক্ষরণ কারণটা ধরা পড়ে। ক্ষরণ কারেন্টটা মূলত রিভার্স বায়াসই সাধারণত ওইখানেই ধরা পড়ে। তবে ফরওয়ার্ড বায়াসে থাকে না তা না, সেটা ওইভাবে চোখে পড়ে না। ফরওয়ার্ড বায়াসের হয়তো অংশটা এরকম একটু ফাঁকা রেখে অঙ্কন করে, অনেক জায়গায় ফাঁকা না রেখে এরকমও অঙ্কন করতে পারে, তাতে সমস্যা তেমন হয় না। কিন্তু রিভার্স বায়াসের বিষয়টা পুরোপুরি এর উপর দিয়ে আসবে না, এরকম একটু নিচ থেকে আসবে। তোমরা বইয়ে তার ফিগারটা দেখো, এরকমের ঘটনা। তাহলে এই হলো বিমুখী ঝোঁকের বিষয়, এই হলো তার লেখচিত্র। এর আন্ডারে আমরা কিছু কাজ বাজ করি, ওই যে জেনার ক্রিয়া, জেনার ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ, জেনার ভোল্টেজ একই কথা। এখানে ক্ষরণ কারেন্ট, এখানে নি ভোল্টেজ, এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে যেহেতু খুব ভালোভাবে এখানে তোমার কারেন্ট যাচ্ছে, কারেন্ট চলাচল করতেছে, তাহলে এই যে তোমার অর্ধপরিবাহী তাদের কি কোনো রোধ নেই? আছে। তোমার এখান থেকে 3 মার্কসের কোশ্চেনের সাধারণত এখানে অঙ্ক দেয় এরকম লেখচিত্র থেকে, আর 4 মার্কসের কোশ্চেন এই লেখচিত্র বিশ্লেষণ করতে বলে। এই বৈশিষ্ট্য দেখবা ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াসের লেখচিত্রের বৈশিষ্ট্য বই একদম স্পেসিফিক সব লেখা আছে, সবগুলা ওখানে ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে তোমার মনে করো অনেক সময় বললো যে এই পি পয়েন্টের রোধ, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের রোধ বের করা কোনো ঘটনাই না। এখানে এই রোধ, এই রিভার্স বায়াসের এই অংশও থাকে, এই অংশও থাকে, কিন্তু ফরওয়ার্ড বায়াসে কারেন্ট বেশি চলাচল করে, তাহলে এখানের যে রোধ, এই রোধটার একটা স্পেসিফিক নাম দেয় তারা, সেটাকে বলে গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে এখানে গতীয় রোধ, তাহলে রোধ বের করা তো অন্তর বিষয়। রোধ মানে কি, ভি ইকুয়ালস টু কি আমরা ওমের সূত্র থেকে জানি, আইআর। তাহলে এখানে এই লেখচিত্রে এখানে তো তোমার এই যে ভোল্টেজ আর এখানে কারেন্ট দুইটাই দেওয়া আছে, তাহলে ভি ইকুয়ালস টু আইআর, তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এখানে তোমরা দেখো দেখি ভোল্টেজ কত, এখানে এই পয়েন্টের এগেইনস্টে ভোল্টেজটা কত, এইটা না, এই যে এটা ছিল 0, আর এই পয়েন্ট থেকে লম্ব টানলে এখানে হয় 3.5, তাহলে এই এক্স অক্ষ বরাবর হলো ভোল্টেজ, তাহলে 3.5 আর 0 তাদের পার্থক্য কত, ওই 3.5। তাহলে এখানে ভোল্টেজের ডিফারেন্স বা ভোল্টেজ এই পয়েন্টে সেটা আসে হলো তোমার কত, 3.5। আর এই পয়েন্টে কি কারেন্টও বের করা যায় না, এখান থেকে টানা হইলো, এটা হলো 4, আর এখানে কারেন্ট কত ছিল, 0,
তাহলে 0 থেকে 4 এই অক্ষ বরাবর কারেন্ট মিন করে। তাহলে এখানে কারেন্টের ডিফারেন্স বা কারেন্ট কত? 4। তাহলে যদি ভাগ করে দাও তাহলে কি রোধ পাবা না? কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝো নাই, এই হিসাব বুঝো নাই, কি বুঝো নাই? এই আব্দুল্লাহ আল রাফি, তুই বল, তুই কি বুঝছো? জি বুঝছি। এই লুনা আক্তার মিম, ঘটনা কি কিছু বুঝছি? জি স্যার বুঝছি। এই ফারিয়া নাজ হোসাইন প্রাপ্তি, আমরা যা যা পড়ছি এখানে অঙ্কটা কি বুঝছি? জি স্যার। সুমাইয়া মারিয়ম, অঙ্ক বুঝছো? বুঝে নাই, এই দাদাই বুঝে নাই, কি বুঝে নাই বলো? স্যার এই যে রোডটা, এটা কি ডায়োডের রোড? অবশ্যই, এই যে অর্ধ পরিবেশ যে ডিভাইসটা তার রোধ। এখন কথা হয়েছে যে আমি এখানে এতগুলো মানুষকে জিজ্ঞেস করলাম, আমরা কিছু বুঝি নাই, কারণ এই অঙ্ক যদি এই করি আমি পাবো হলে এখানে 0। আমি বুঝছি, আবার মার্কসও 0 পাচ্ছি। সমস্যাটা কোনটা? সমস্যা হলো আমরা একটা জিনিসে শুধু নজর দিতে পারি। এইখানে এক্স অক্ষ বরাবর যে ভোল্টেজ নেওয়া হয়েছে সে ভোল্টেজটা ভোল্ট এককে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে কারেন্ট নেওয়া হয়েছে এই কারেন্টটা সাধারণত এখানে মাপা হয় মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে কিন্তু আমি মাইক্রো অ্যাম্পিয়ার ফেলাই রেখেছি। তাহলে এই যে 4, এটা তো মাইক্রো অ্যাম্পিয়ার, এটা তো ভোল্টেজ ভোল্ট, তাহলে এই ভোল্টকে মাইক্রো অ্যাম্পিয়ার দিয়ে তো ভাগ করা যাবে। এই কারেন্টকে কি কনভার্ট করতে হবে না? তা কোথায়? সেই কথা কিন্তু একজনও বলেনি। আমরা পরীক্ষার সময় এই ভুলটাই করি। আমার অভিজ্ঞতা বলে যে এই ভুলগুলা আমরা করি, এই জিনিসগুলা কেউ তখন চোখে দেখে। তাহলে এখানে কি 4 মাইক্রো অ্যাম্পিয়ার হবে? 3.5 সব ঠিক আছে, এখানে হবে 4 × 10⁻⁻, তারপরে তত ওম। কথা কি আমরা বুঝছি? এই প্রাপ্তি, তুমি কি বুঝছো? এখন ও বলবো যে কি যে বলবো স্যার, আগেও তো বলছিলাম বুঝছি, তখন কি একটা ঝামেলায় ফেলাই দিই। আবার এখন জিজ্ঞেস করেন বুঝছো কিনা, এখন বলবো বুঝছি, আবার কি ঝামেলায় ফালান, নিজের অজান্তি আল্লাহই জানে। না, আর কোনো ঝামেলা নাই, এ পর্যন্ত আমরা এগুলো বুঝছি কিনা। তাহলে এখানে এককের বিষয়টা, আমি এটা বলতে চাচ্ছি যে এককের বিষয়টা আগে মাথায় নিতে হবে এই লেখচিত্র থেকে, যে একক সব, এটা কি অ্যাম্পিয়ার এককে আছে কিনা। অ্যাম্পিয়ার এককে থাকলে এটা সরাসরি বসাই দিতাম, কিন্তু অ্যাম্পিয়ার এককে না থাকলে আমার যদি মিলি অ্যাম্পিয়ারে থাকে তাহলে ওইভাবে কনভার্ট করব, যদি মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে তাহলে ওইভাবে কনভার্ট করব। সুতরাং আমাকে এটা খেয়াল রাখতেই, তাহলে এটা থেকে আমরা এই জিনিসটা ঠিক করে ফেলবো। তাহলে তোমরা বায়াসিং এর বিষয়, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, লেখচিত্র, সেখানে এই যে ঘটনাগুলো এই ব্যাখ্যা বিশ্লেষণ করবা। এরপরে দেখো ওখানে আছে জাংশন, একমুখীকরণ, ওখানে অর্ধ তরঙ্গ একমুখীকরণ আর পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এই অর্ধ তরঙ্গ একমুখীকরণ, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, এই জিনিসটা তোমরা বাসায় পড়বে। পড়ার পরে কি বুঝো আর কি বুঝো না সেটা ফাইন্ড আউট করবা, কিছু না বুঝলেও করবে। আগামী দিন আমি 2টা রেকটিফিকেশন ক্লিয়ার করব, ওখানে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুবই 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 বেশি। এই ডায়োডে রেকটিফিকেশন, হাফ ওয়েভ রেকটিফিকেশন, ফুল ওয়েভ রেকটিফিকেশন, 95% সম্ভাবনা এই জায়গাটা থেকে কোশ্চেন চলে আসে। এই জায়গা থেকেও কোশ্চেন আসতে পারে। পিছনে যা পড়েছি তার ভিতরে এই যে বায়াসিং, এই জায়গা থেকে সৃজনশীল কোশ্চেন হয়। এখন যে আমরা ডায়োড পড়বো সামনের দিন, ওখান থেকে কোশ্চেন। আর ট্রানজিস্টর সামনে আরেকটা টপিক আছে, এখান থেকে কোশ্চেন। তাহলে এই 3টে টপিক থেকে এর ভিতরে এই রেকটিফিকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর হলো ট্রানজিস্টর, তারপর হলো এই অংশ। তাহলে তোমাদের এখান থেকে 2 সেট কোশ্চেন হওয়ারও চান্স এইটুক জায়গা থেকে। সুতরাং এই জায়গাগুলো খুব ভালো করে এগুলো ক্লিয়ার। ওইখানে আমি একটু ধারণা দিয়ে দিই, একমুখীকরণ যখন পড়বা, এখানে আমাদের 2 ধরনের কারেন্ট আছে।
আমাদের দুই ধরনের কারেন্টের মধ্যে একটাকে আমরা বলি দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তী প্রবাহ। আর একটাকে বলি একমুখী প্রবাহ। একমুখী প্রবাহ। তাহলে এই যে দিক পরিবর্তী প্রবাহ এটাকে বলা হয় এসি কারেন্ট, আর এই একমুখী প্রবাহ এটাকে বলা হয় ডিসি কারেন্ট। 99 তোমরা পড়েছো। এসি কারেন্ট মানে অল্টারনেটিভ কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, এটা দিক পরিবর্তন করে। তাহলে এর চেহারাটা কি? এর চেহারাটা হইলো এরকম একটা ওয়েভের মতো, আর এখানে ডাইরেক্ট কারেন্টের চেহারা এরকম একটা সরলরেখা। তাহলে এটাও আমরা শিখেছি যে দিক পরিবর্তী প্রবাহ সেটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, তার মানে তার কম্পাঙ্ক 50 হার্টজ। এটা আমরা দেখেছি। আমাদের যে এই লাইনের যে কারেন্ট এটা হলো দিক পরিবর্তী কারেন্ট এবং তার কম্পাঙ্ক হলো 50 হার্টজ, মানে সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে। কিন্তু আমাদের মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি এগুলো চালানোর জন্য এই দিক পরিবর্তন কারেন্টের আমাদের কোনো দরকার হবে না। আমাদের দরকার হয় ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। তাহলে আমরা এই কারেন্ট দিয়েই চালাইতেছি, তাহলে কিভাবে চলতেছে? তার মানে ওখান থেকে কারেন্টটাকে কনভার্ট করে তারপর আমরা চালাইতেছি। এজন্য ওই মোবাইল ওই চার্জারটা লাগে, ওইখানে একটা ডায়োড আছে। টিভির ওখানে দেখবা যে একটা অ্যাডাপ্টার আছে যেখানে মূল ইসে দেওয়া হয় স্মার্ট টিভি গুলো, সেখানে একটা ডায়োড আছে। ওই ডায়োড করে কি ফিল্টারিং করে, অর্থাৎ এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করে তারপরে ডিভাইসে পাঠায়। ডিভাইস এই কনভার্ট কিভাবে করে এইটাই এখানে আলাপ আলোচনা আছে। একমুখী কারেন্টকে কিভাবে দ্বিমুখী দিক পরিবর্তী কারেন্টকে কিভাবে একমুখী কারেন্ট বানায়, এইটাই তোমরা একটু পড়ো, দেখো কি বোঝা যায়। এরপর আমরা আগামী দিন পড়লেই জায়গা ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিন আমরা ডায়োড শেষ করে দেব। ঠিক আছে? আল্লাহ হাফেজ।